নমস্কার। মোবাইল স্টাডিতে আবারও একবার সকলকে স্বাগত। আমার প্রিয় পাঠক পাঠিকারা, আশা করছি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের খুবই উপকারে আসছে। কারণ তোমাদের ভিউ দেখে আমরা বুঝতেই পারছি যে তোমাদের বিষয়টি ভালোই লাগছে। তবে অবশ্যই তোমরা আরও চেষ্টা করবে যাতে এই প্রয়াসটিকে তোমাদের মাধ্যমে বা আমাদের অবশ্যই প্রচেষ্টার মাধ্যমে আরও যাতে সাকসেসফুল হয় সেই চেষ্টাই আমরা করব এবং সবাই মিলে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব আমরা। তবে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অশোকে একজন, যে কবিতাটি আছে আমাদের পাঠ্য বইতে, সেটি আলোচনা করেছিলাম যে আমরা কি করে বিষয়টি পড়বো বা বিষয়ের মধ্যে কি আছে সেই জিনিসগুলোকে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষা সাধারণত এসে থাকে, সেই প্রশ্নগুলিকে আমরা আজকে একটু আলোচনা করব। এর আগেও আমরা বলেছি যে সাধারণত 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন, যেটা থেকে 1 নম্বরে টিক মারা প্রশ্ন, টিক দিতে হয়। আর একটি 1 নম্বরের প্রশ্ন থাকে যেটা 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হয়। তারপর 3 নম্বরের আর 5 নম্বরের প্রশ্ন থাকে। তাই আমরা পরপর আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে এবং তার উত্তর আমি অবশ্যই বলে দেবো তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজেরা এর উত্তরগুলো দেওয়ার। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আগেও বলেছি এখনও আবারও বলছি, যে কোনো বিষয়ে আনসার দিতে গেলে কিন্তু পাঠ্য বইকে খুব সুন্দর করে পড়তে হবে, তার মানে বুঝতে হবে এবং তার শব্দার্থ কী আছে সেগুলো জানতে হবে। তবেই কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজে অনায়াসে দেওয়া যেতে পারে। আজকে আমি চলে যাই বেশি কথা না বলে। যে সমস্ত প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে, প্রথম এমসিকিউ টাইপের প্রশ্ন আমি এখানে কিছু দিয়েছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, তাই তুলে ধরেছি। পাঠক পাঠিকাদের এতে অনেকটাই সুবিধা হবে কী ধরনের প্রশ্ন হতে পারে। প্রথম প্রশ্ন, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এই যে প্রশ্নটি, এটা সাধারণত পরীক্ষায় এসে থাকে। এটা আমাদের বলতে হবে, এর উত্তর হবে দ্য ইয়েলো হার্ট। এই দ্য ইয়েলো হার্ট এখান থেকে নবারুণ ভট্টাচার্য তর্জমা করেছেন, বাংলায় তর্জমা করে নাম রেখেছেন, সেটা আমরা পরে আলোচনা করছি। তবে এই প্রশ্নের উত্তর হবে দ্য ইয়েলো হার্ট। তারপর যুদ্ধ এলো কথার অর্থ কী? এখানে যুদ্ধ এলো এই কথাটি কেন বলা হয়, যে এই কথার প্রকৃত অর্থ কী? এর অর্থ হলো যুদ্ধ শুরু হলো। যুদ্ধ এলো মানে হচ্ছে যুদ্ধ শুরু হলো, এখানে যুদ্ধ শুরু হওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে সব ড্যাশ হয়ে গেল, শূন্যস্থান পূরণ করতে হবে। জ্বলে গেল আগুনে, কি হলো? সব চূর্ণ হয়ে গেল। কবিতার লাইন এটি, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। পরবর্তী প্রশ্ন, এটা বলছে কোন সাহিত্যের রূপকার হিসেবে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান? প্রথম পাবলো নেরুদা কি বিষয়ের উপর নোবেল পুরস্কার পেয়েছিলেন? সেটা হচ্ছে স্প্যানিশ সাহিত্যের রূপকার হিসেবে তিনি প্রথমে নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন চলে আসি, অশোকে একজন কবিতায় মেয়েটি কার জন্য অপেক্ষা করছিলেন? অশোকে একজন কবিতায় যে মেয়ের কথাটি এখানে উল্লেখ করা হয়েছে, সে কার জন্য অপেক্ষা করছিল? আমরা কবিতা পড়ে বুঝতে পেরেছি যে তিনি তার মনের মানুষ, অর্থাৎ এখানে কবি যিনি কবিতাটি লিখেছেন, এই কবিতাটা পাবলো নেরুদা, সেই কবির জন্য তিনি অপেক্ষা করছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি, অশোকী একজন কবিতায় মেয়েটি হলো এটা দোমড়ানো লোহা মূর্তি ড্যাশ বিভৎস মাথা। এখানে শূন্যস্থান, মূর্তির কি, কিসের মূর্তি? পাথরের বিভৎস মাথা। হ্যাঁ, এখানে উত্তর হবে পাথরের। পরবর্তী প্রশ্ন, অশোকী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অনুবাদ কে করেছেন? অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। আজকে প্রশ্নের মাধ্যমে সেটা আমরা জানতে পারছি যে নবারুণ ভট্টাচার্য এই অশোকী একজন এই কবিতাটি অনুবাদ করেছেন। হ্যাঁ,
বিদেশি ফুলে রক্তের ছিটে, তার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে যে দ্য ইয়েলো হার্ট আমরা জেনেছিলাম, সেটা বিদেশি ফুলে রক্তের ছিটে। এই কাব্যগ্রন্থে তিনি মানে এই কাব্যগ্রন্থটি তিনি বাংলায় অনুবাদ করেছেন, বিদেশি ফুলে রক্তের ছিটে, দ্য ইয়েলো হার্ট। পরবর্তী প্রশ্নে চলে আসি। এখানে বলছে অশোকে একজন কবিতায় কবি কটি সপ্তাহ কেটে যাওয়ার কথা বলেছেন। আমরা কবিতায় পড়লে দেখতে পাবো একটি সপ্তাহের কথা সেখানে উল্লেখ আছে, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, এরকম, তারপরে বছর, এই কথাগুলি আছে। তাই এখানে আমরা টু দ্য পয়েন্ট উত্তর দিতে গেলে একদম সম্পূর্ণ সঠিক উত্তর হবে একটি সপ্তাহের কথা এখানে উল্লেখ আছে, তাহলে উত্তর হবে একটি সপ্তাহ। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না, প্রশ্ন হচ্ছে এটা, কারা স্বপ্ন দেখতে পারলো না। উত্তরে এক কথায় উত্তর হবে দেবতারা। দেবতারা আর স্বপ্ন দেখাতে পারলো না, কারণ যুদ্ধে ক্ষতবিক্ষত ভেঙে পড়েছিল সমস্ত কিছু, মন্দির থেকে যে সমস্ত ধ্যানমগ্ন মূর্তি ছিল সেগুলো ভেঙে গেছিল, তাই এখানে এক কথায় উত্তর হবে দেবতারা। পরের প্রশ্ন, সে জানতো জানতো না হবে, এখানে নাটা ওঠেনি, সে জানতো না, এখানে সে কে? এখানে সে হচ্ছে কবির সৃষ্ট সেই মেয়েটি। কবি যে মেয়ের কথা এখানে বলেছে, এখানে সেই মেয়েটির কথা এখানে বলা হচ্ছে, তাহলে কবি কাল্পনিক সেই মেয়ের কথা এখানে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে আমি চলে আসছি। বলছে যুদ্ধ এলো, কার মৃত্যু হলো না? যুদ্ধ তো এসেছিল, কিন্তু এই যুদ্ধে কার মৃত্যু হয়নি? হ্যাঁ, এখানে বলতে হবে সেই মেয়েটি, একই উত্তর হবে। উপরেরটাই ছিল, আরও ভালো করে বলতে গেলে প্রথমে যেটা ছিল না, যে সে জানতো না সে কে, এখানে সে হচ্ছে কবির সেই ভালোবাসার প্রিয়জনের কথা বলা হয়েছে। আর যুদ্ধ এলো, কার মৃত্যু হলো না, এই উত্তরটা করতে গেলে লিখব যে কবির কাল্পনিক সেই মেয়েটি। পরের প্রশ্ন, ঝুলন্ত বিছানাটি কোথায় ছিল? কবিতা পড়লে আমরা দেখতে পাবো এই কথাটাই আছে, ঝুলন্ত বিছানাটি ছিল কবির সেই সুন্দর যে ভবন অর্থাৎ বাড়ি, তার বারান্দাতে। হ্যাঁ, তার বারান্দাতে ঝুলন্ত বিছানাটি ছিল। পরবর্তী প্রশ্ন, গাছটি কেমন ছিল? গাছটি গোলাপি গাছ, আমরা পড়েছি, গোলাপ গাছের কথা বলা হচ্ছে এখানে, গোলাপি এই কথাটা কিন্তু বলতে হবে, গোলাপ গাছ নয়, গোলাপি গাছ। কবিতার লাইনে যেমন আছে তেমনিভাবে আমাদেরকে বলতে হবে উত্তরটি। পরবর্তী প্রশ্নে চলে আসি। পাথরের মূর্তিগুলির মাথা কেমন হয়ে গেল? পাথরের মূর্তিগুলির মাথা কেমন হয়ে গেল? এর উত্তর হবে খণ্ড খণ্ড হয়ে গেল, খণ্ড খণ্ড হয়ে গেল। কারণ বোমার আঘাতে মন্দির মধ্যে অবস্থিত যে সমস্ত মূর্তিগুলো ছিল, সেগুলো পাথরের মূর্তি, সেগুলো টুকরো টুকরো হয়ে খণ্ড বিখণ্ড হয়ে গেছিল, খণ্ড খণ্ড হয়ে গেছিল, এক কথায় উত্তর। তারপরে প্রশ্ন, পাতাগুলি কেমন ছিল? পাতাগুলি এক কথায় লিখব ছড়ানো করতলের মতো, অর্থাৎ আমাদের হাত যেমন হয় এটা করতল বলা হচ্ছে, বলছে ছড়ানো করতল, অর্থাৎ আমরা এইভাবে যদি ধরি তাহলে যেভাবে আঙুলগুলি বিন্যস্ত হয়ে থাকবে, এখানে সেই কথা বলা হচ্ছে, ছড়ানো করতলের মতো পাতাগুলি ছিল, ছড়ানো করতলের মতন। পরবর্তী প্রশ্নে চলে আসি। অসুখী একজন কবিতাটি কে ভাষান্তর করেছেন? অসুখী একজন কবিতাটি ভাষান্তর করেছেন, আমরা পড়েছি নবারুণ ভট্টাচার্য, তিনি এই কবিতাটিকে ভাষান্তর করতেন অর্থাৎ অনুবাদ করেছেন। পরবর্তী প্রশ্ন, হেঁটে গেল গির্জার এক ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। লাইন তুলে প্রশ্ন, কবিতা ভালো করে পড়তে হবে। হেঁটে গেল গির্জার এক নান, নান কথার অর্থ কি বলেছিলাম পরবর্তী ক্লাসে? নান কথার অর্থ হচ্ছে সন্ন্যাসিনী, সন্ন্যাসিনীকে নান বলা হয়। হেঁটে গেল গির্জার এক নান অর্থাৎ সন্ন্যাসিনী। ঘাস জন্মালো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। কোথায় ঘাস জন্মালো? প্রশ্ন হচ্ছে এটাই যে ঘাস কোথায় জন্মালো, উত্তরে আসবে রাস্তায়, অর্থাৎ যে পথ ধরে কবি হেঁটে গেছিলেন সেই পথে ঘাস জন্মেছে, পায়ের যে পদচিহ্ন এঁকে দিয়ে গেছিলো বৃষ্টি সেই পদচিহ্ন মুছে দিয়েছিল, আমরা কবিতায় পড়েছি, তাহলে এক কথায় উত্তর হবে ঘাস জন্মানো রাস্তায়। পরবর্তী প্রশ্ন 19তম প্রশ্ন, তারপর যুদ্ধ হলো রক্তের এক ড্যাশ, কী হবে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। প্রশ্নের উত্তর হচ্ছে যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, এইটাই হচ্ছে এর উত্তর।
পরবর্তী প্রশ্নে চলে আসি। সেখানে দেখতে পাবো কি বলছে না, দেবতারা ডুবেছিল ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। দেবতারা কিসে ডুবেছিল? ধ্যানে ডুবেছিল। এর এক কথায় উত্তর হবে ধ্যানে। পরবর্তী প্রশ্ন এখানে বলছে সমস্ত সময় সমস্ত সময় না, সমস্ত সমতলে ধরে গেল আগুন হবে। এখানে একটু প্রিন্ট মিস্টেক হয়েছে, এটা একটু কারেকশান করে নেবে। সেটা হচ্ছে সমস্ত সমতলে ধরে গেল আগুন, এইটাই হবে। আগুন হচ্ছে শূন্যস্থানের জায়গায় বসবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সমগ্র শহরে কি ছড়িয়ে রইল? সমগ্র শহরে যুদ্ধের পরে সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে গেছিল, তখন সারা শহর কিসে আবৃত হইল? কাঠকয়লায়। উত্তর হবে কাঠকয়লা। সমস্ত শহরে কি ছড়িয়ে রইল? উত্তর হবে কাঠকয়লা। রক্তের দাগটির রং কেমন ছিল? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রক্তের দাগ তো সাধারণত আমরা জানি লাল হয়ে থাকে, তাহলে মূর্তির সেই বীভৎস মূর্তির মাথায় লেগেছিল দাগ, সেই দাগটি কেমন ছিল, রংটি কেমন ছিল? এক কথায় উত্তর হবে কালো, কারণ রক্ত শুকিয়ে গেলে কালো হয়ে যায়, তাই এখানে উত্তরটি হবে রক্তের রং ছিল কালো। নান শব্দের অর্থ কি? একটু আগে আমি আলোচনা করেছি, নান শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসিনী। সপ্তাহ শব্দটির ব্যাস বাক্য কী হবে? সমাসের একটি প্রশ্ন আমি এখানে দিয়েছি, যদিও বা আমি সমাস নিয়ে আলোচনা করিনি, তবুও আমি এখানে একটি প্রশ্ন তুলে দিয়েছি। পাঠক পাঠিকারা তোমাদের উপকার হবে প্রশ্নটি দেখে, এবং আমি পরবর্তী সময়ে সমাস নিয়ে অবশ্যই আলোচনা করব। এখানে সপ্তাহ শব্দটির ব্যাস বাক্য সপ্ত অহের সমাহার, এটা একটা সমাহার দ্বিগু। সপ্ত মানে 7, অহ অর্থাৎ দিন, 7 দিনের যে সমাহার, সেটা এখানে সমাহার দ্বিগু। সমাস হচ্ছে সমাহার, আর ব্যাস বাক্য হচ্ছে সপ্ত অহের সমাহার। এই 25টি প্রশ্ন আমি এখানে এমসিকিউ প্রশ্ন দিয়েছি। এবার আমি চলে আসি মানে 1 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত, যে 20টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এটি। সেখানে চলে আসি। এখানে দেখো, প্রথমে আমি প্রশ্নটি দিয়েছি মন্দিরের দেবতাদের কি অবস্থা হলো? মন্দিরের দেবতাদের কি অবস্থা? আমরা এর উত্তরটি দিতে গেলে প্রথমে লিখব অসুখী একজন কবিতায় যে মন্দিরে যে দেবতারা ছিল তারা কি হলো না, এই যুদ্ধের কোরাল গ্রাসে সেগুলি ধ্বংসস্তূপে পরিণত হলো, আর মানে টুকরো টুকরো হয়ে ভেঙে পড়লো। হ্যাঁ, দেবতাদের কি অবস্থা হয়েছিল না, টুকরো টুকরো হয়ে তারা ভেঙে গেছিল, এই কথাই এখানে লিখবে, এক কথাই লিখবে। পরবর্তী প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন? কেন সেই মৃত্যু হলো না? দেখো, এখানেও সে একই রকমভাবে আমরা উত্তর দেব। অসুখী একজন কবিতায় সেই যে মেয়েটি অপেক্ষায় ছিল, অপেক্ষায় রয়ে গেল, তার মৃত্যু হলো না বলতে মৃত্যু মানে মৃত বলে না জানা আর কি। মেয়েটিকে আমরা মৃত হয়ে গেছে এটা আমরা জানি না। এখানে কবি নিজে বলছেন, বা যে সৈনিক, এখানে কবি, তিনি মানে দেশের সন্তানের অপেক্ষায় অপেক্ষমান কে? সেই মেয়েটি। যে এখানে মাতৃভূমির কথা বলা আছে, সেই মেয়েটি, যে সৈনিকরা লড়াই করছে, যে সৈনিকরা সাধারণত দেশের সন্তানের অপেক্ষায় বসে আছে, যে মা, এখানে তার কথাই বলা হচ্ছে। তাই ওই মেয়ের মৃত্যু নেই, কারণ ভালোবাসা চিরন্তন, আমরা এটা জানি, যার কোনো বিনাশ হয় না, ধ্বংস হয় না। এখানে সেই স্নেহ, সেই ভালোবাসার কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি, বৃষ্টি কি করে দিয়ে গেল? এক কথায়, অসুখী একজন কবিতায় কবি যে পথ দিয়ে হেঁটে গেছিলেন, সেই পথ মানে পায়ের ছাপটিকে বৃষ্টি ধুয়ে মুছে দিয়েছিল এবং সেখানে ঘাস জন্মেছিল। এই কথাটি আমাদের এখানে বলতে হবে, একদম টু দ্য পয়েন্ট উত্তর এখানে দিতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, দাঁড় করিয়ে রেখে গেল দরজায়। দরজায় কেন? প্রশ্ন কেন দরজায় দাঁড় করিয়ে রেখে গেল? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের একটা জিনিস বারবার খেয়াল রাখতে হবে। আমাদের বাঙালিদের একটা প্রচলিত প্রথা আছে, যে প্রথায় কি হয় না, বিদায় দেওয়ার সময় আমরা সাধারণত দরজায় দাঁড়িয়ে বিদায় জানাই। হ্যাঁ, আবার ফিরে আসবে, হ্যাঁ, সাবধানে যেও, এই যে কথাগুলো বলি। তাই যিনি বিদায় নিচ্ছেন তার সহসাথী হওয়ার জন্য কিছুটা এগিয়ে গিয়ে তিনি দরজার কাছে দাঁড়িয়ে তাকে বিদায় জানিয়েছিলেন। এখানে সেই কথাই বলা হয়েছে, সেই বিদায়ের কথা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। বলছে বছরগুলো পরপর পাথরের মতো
নেমে এলো, বছরগুলো পর পর পাথরের মতো নেমে এলো। কারণ এখানে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা পাথর পাথর যেটা জানি সেটা হচ্ছে নিষ্প্রাণ, একটা শক্ত ভারী বস্তু। এখানে যখন আমরা কোনো কিছু কল্পনা করছি, একজন মানুষের জন্য যেন অপেক্ষায় বসে আছি, তখন তার যে চিন্তার ভার, তার সেই চিন্তার ভারকে এখানে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। হ্যাঁ, কারণ এই পাথরের মতন যেন জীবনটা, এই চিন্তার ভারটা একটা কঠিন হয়ে গেছে, এখানে সেই কথাই বলা হয়েছে। হ্যাঁ, পরবর্তী প্রশ্নে চলে আসি। বলছে বছরগুলো পরপর পাথর মনে হলো, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়ে গেছিল? সব চূর্ণ হয়ে গেল কথা বলতে কবি কি কি, এখানে কবির যে বাড়ি, মিষ্টি বাড়ির কথা বলা হয়েছে, সেখানে বলতে হবে কবির মিষ্টি বাড়ি, তার ঝুলন্ত বিছানা, বারান্দায় ঝুলন্ত বিছানা, করতলের মতো গোলাপি গাছ, তারপরে করতলের মতো পাতা, চিমনি, এই সমস্ত কিছু। আর সম্পূর্ণ শহর, এখানে বলতে হবে প্রাচীন জলতরঙ্গ। মোটামুটি যুদ্ধে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো। কবির যত কিছু সাধের জিনিস ছিল সবই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো ওই যুদ্ধের আঘাতে। এরপরে চলে আসি পরবর্তী প্রশ্নে। বলছে যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কী কী ছড়িয়ে রইল? যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কী হলো? যুদ্ধ বিপর্যয় ডেকে নিয়ে আসে। আমরা এক কথায় জানি যুদ্ধ ধ্বংস ডেকে নিয়ে আসে। সেই যুদ্ধের কোরাল গ্রাসে বহু শিশু থেকে বৃদ্ধ সবাই মারা গেছিল, পুরো শহরটি ধ্বংস হয়ে গেছিল। হ্যাঁ, ক্ষয়ক্ষতি মৃত্যুকে বোঝাতে, হ্যাঁ, কবি এই চিত্ররূপটি ফুটিয়ে তুলেছেন, আমরা জানি। হ্যাঁ, যুদ্ধের বিভৎসতা যেন, বলছে যুদ্ধের যে বিভৎসতা যেন রক্ত আর স্বাভাবিক রূপ হারিয়ে গেছিল সেখানে। এখানে সেই কথাই বলা হচ্ছে যে যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রয়েছিল, আমরা জানি সাধারণত এই কথাগুলি। পরবর্তী প্রশ্নে চলে আসি। বলছে দেবতারা কেন আর স্বপ্ন দেখাতে পারলো না? দেবতারা কেন স্বপ্ন দেখাতে পারলো না? শান্ত হলুদ দেবতাদের পরিণতি কি হয়েছিল যারা ধ্যানে ডুবেছিল? এই যুদ্ধের ফলে বোমার আঘাতে সম্পূর্ণ দেবালয়, অর্থাৎ মন্দির থেকে শুরু করে তাদের যে ধ্যানমগ্ন মূর্তি, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছিল। তারা ভয় বিশ্বস্ত হয়ে উঠেছিল। হ্যাঁ, ভয়ে তারা স্বপ্ন দেখাতে পারলো না। এখানে সেই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে। পরবর্তী প্রশ্ন, কে জানতো না? সে কি জানতো না? সরি, এখানে হবে সে জানতো না, কে জানতো না হয়ে গেছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা একটু ঠিক করে নেবে তোমরা। সে জানতো না, সে কি জানতো না? সে জানতো না তার এই প্রিয়তম অর্থাৎ মনের মানুষ আর কখনো ফিরে আসবে না, এইটাই সে জানতো না। এখানে সেই মেয়েটির কথা বলা হচ্ছে যে তার প্রিয়তম মানুষটি ফিরে আসার জন্য যে দরজার কাছে আজও দাঁড়িয়ে আছে, সে কখনোই জানতো না তার ওই মনের মানুষ অর্থাৎ কবি কখনো ফিরে আসবে না। এখানে সে সেটা জানতো না। কবি কাকে অপেক্ষায় রেখে কোথায় গিয়েছিলেন? জীবিকার তাগিদে। হ্যাঁ, কবি তার প্রিয় মানুষটিকে দরজার সামনে দাঁড় করিয়ে, দোরগোড়ায় দাঁড় করিয়ে বহু দূর থেকে দূরান্তরে চলে গেছিল। এখানে সেই কথাই বলা হচ্ছে। পরের প্রশ্ন, কে কবির পায়ের দাগ মুছে দিয়েছিল? বৃষ্টি। আমরা এর আগে শর্ট কোশ্চেন এমসিকিউতে পড়েছি বৃষ্টি। বৃষ্টি যে পথ দিয়ে কবি হেঁটে গেছিল সেই পথে বৃষ্টি এসে কবির পদচিহ্ন অর্থাৎ পায়ের ছাপটিকে মুছে দিয়েছিল। পরের প্রশ্ন, পরবর্তী প্রশ্নে আসছি। বৃষ্টির শেষে রাস্তায় কি জন্মেছিল? তাহলে বলবো অসুখী একজন কবিতায় বৃষ্টির শেষে রাস্তায় ঘাস জন্মেছিল। বৃষ্টির শেষে রাস্তায় ঘাস জন্মেছিল, এখানে এই কথাটাই বলতে হবে, বৃষ্টির শেষে রাস্তায় ঘাস জন্মেছিল। পরের প্রশ্নে চলে আসি। কারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল? ধ্যানমগ্ন মূর্তিগুলি। তাহলে মন্দিরে বসবাসরত যে সমস্ত দেবতাদের ধ্যানমগ্ন মূর্তি ছিল তারা টুকরো টুকরো হয়ে বোমার আঘাতে ভেঙে পড়েছিল। পরের প্রশ্নে চলে আসি।
এখানে বলছে কারামন্দিতে হলো বছরগুলি কীভাবে তার মাথার উপরে নেমে এলো। একটা প্রশ্ন আমি মাঝখানে ছেড়ে গেছি, সেটা হচ্ছে 14, 2.14, মানে 2-14 বছরগুলি কীভাবে তার মাথার উপরে নেমে এসেছিল। ভারী পাথরের মতো, এক কথায় বলতে গেলে বছরগুলি ভারী পাথরের মতো তার মাথার উপরে নেমে এসেছিল। সেই মেয়েটির, অপেক্ষারত সেই মেয়েটির মাথার উপরে নেমে এসেছিল। এবার চলে যাচ্ছে 16 নম্বর প্রশ্ন। কবি স্বপ্নে কোথায় ঘুমিয়েছিল? তার ঝুলন্ত বিছানায়, বারান্দায়। বারান্দায় যে ঝুলন্ত বিছানা ছিল, সেই বিছানায় কবি স্বপ্নের মধ্যে ঘুমিয়েছিলেন। এখানে এই 16টি প্রশ্ন আমি দিয়েছি, আরও প্রশ্ন আছে যেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, আমি সেই প্রশ্নগুলি এখানে তুলে ধরেছি। এবারে ব্যাখ্যামূলক প্রশ্ন যে 60টি শব্দের মধ্যে লিখতে হবে, এখানে কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরেছি। সেগুলো হচ্ছে, ডুবেছিল ধ্যানে, কারা ডুবেছিল ধ্যানে? ধ্যানে ডুবে থাকা তাৎপর্য কী? ডুবেছিল ধ্যান, পাবলো নেরুদার লেখা অশোকে একজন কবিতায় এখানে বলতে হবে যে শান্ত হলুদ দেবতারা, তারা ধ্যানে ডুবেছিল মন্দিরে। ধ্যানে ডুবে থাকা তাৎপর্য বিশ্লেষণ করতে বলেছে। এখানে তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে এই কথাগুলি প্রথমেই আনতে হবে। পাবলো নেরুদা রচিত অশোকে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল, এই কথাটি প্রথমে বলতে হবে। তারপরে প্যারাগ্রাফে লিখব বহুদিন, বলছে বহুদিন ধরে দেবালয় গড়ে উঠেছে, আর দেবালয়ের মধ্যে কি আছে? বিভিন্ন মূর্তি, ধ্যানমগ্ন মূর্তি প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, দেবতারা সেখানে কি হচ্ছে না, শান্তিতে সেখানে বিরাজ করছে, বসবাস করছে। দেবতারা সেখানে ধ্যানে মগ্ন হয়ে আছে। যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি সেই ধ্যানমগ্ন মূর্তিগুলির ধ্বংস রেখে নিয়েছে। হ্যাঁ, ধ্বংস এনেছে, তাদের ধ্যান ভেঙে গেছে। তাই তারা কি করছে না, যুদ্ধের, বলছে যুদ্ধের বিপদ থেকে তারা মানুষকে বাঁচাতে পারেনি। যুদ্ধের বিপদ থেকে তারা মানুষকে বাঁচাতে পারেনি। অথচ বলছে ধর্মগুরুরা তাদের ধর্ম অনুযায়ী মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছে, কি দিয়ে গেছে? দেবতারা নিশ্চিত মানুষকে এই যুদ্ধের হাত থেকে বাঁচাবে, কিন্তু দেবতারা তা রক্ষা করতে পারেনি। দেবতারা সেটি রক্ষা করতে পারেনি, এখানে তার কথাই বলা হচ্ছে। দেবতারা আর সেটিকে রক্ষা করতে পারেনি। পরবর্তী প্রশ্নে চলে আসি। তারপর যুদ্ধ এলো। যুদ্ধে কি ঘটেছিল? আমরা জানি যুদ্ধে যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেইগুলো এখানে বর্ণনা করতে হবে। আমি আর জাস্ট ছোট করে বলে যাচ্ছি। পাবলো নেরুদা চিলি শহরে জন্মগ্রহণ করেছিলেন। সেখানে তিনি বিশ্বযুদ্ধ খুব কাছ থেকে দেখেছিলেন। যুদ্ধ কী করে একদম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, হ্যাঁ, কীভাবে তার লেলিহান শিখা ধ্বংস করে দেয় সমস্ত, তার যে কোরাল গ্রাস, যুদ্ধের যে কোরাল গ্রাসে কীভাবে শহর থেকে শুরু করে দেবালয় থেকে শুরু করে এমনকি শিশুরা পর্যন্ত, বৃদ্ধ থেকে শিশুরা, কেউই এর মানে ভয়াবহতার হাত থেকে রক্ষা পায় না। এই ঘটনাই এখানে বর্ণনা করা হচ্ছে। যুদ্ধ সবসময় ক্ষতিই ডেকে নিয়ে এসছে, যুদ্ধ কখনো লাভময় কিছু হয়ে ওঠেনি। এখানে যুদ্ধ রক্তক্ষয়ী সংগ্রাম ছাড়া আর কিছুই নয়, এই কথাই এখানে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, শিশুরা আর বাড়িরা খুন হলো, এই উক্তিটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? শিশুরা আর বাড়িরা, প্রখ্যাত কবি পাবলো নেরুদা এখানে বলতে চেয়েছেন কি, অশোকে একজন কবিতায় তিনি বলতে চেয়েছেন যে যুদ্ধ হত্যা, হিংসা, বিনাশ, ক্ষয়, হ্যাঁ, এই যে জিনিসগুলি মানুষের সবচেয়ে, বলছে স্নেহের সম্পদ শিশু, তাদেরকেও পর্যন্ত শেষ করে দিয়েছে এই যুদ্ধ। ক্ষয় ডেকে নিয়ে আসছে, ধ্বংস ডেকে নিয়ে এসছে। আর কি, এই আগুন ঝরা বোমার আঘাতে, বিষাক্ত গ্যাসে শিশুদের মৃত্যু হয়েছে। শুধু শিশুদের মৃত্যু যে হয়েছে তা কিন্তু নয়, হ্যাঁ, আর কি কি না, বাড়িরা ধ্বংস হয়ে গেছে। বাড়ি, সেটা কবি বলতে চেয়েছেন বাড়িরাও এখানে খুন হয়েছে, এখানে সেই কথাই বলা হয়েছে। এটাকে গুছিয়ে লিখতে হবে। তারপরে বলছে যেখানে ছিল ছড়িয়ে রইল, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। উদ্ধৃতির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? যুদ্ধের ধ্বংসতম রূপটিকে এখানে কবি তুলে ধরেছেন। হ্যাঁ, যে যেখানে শান্তি বিরাজ করছিল, শান্তিতে দেবতারা বসবাস করছিল। আমরা এর আগে পড়েছি, একটা কুকুর হেঁটে গেল গির্জার এক নান চলে গেল, মানে একটা শান্ত পরিবেশ ছিল সমতলে। সেটা যুদ্ধের আঘাতে কি হলো? রক্তক্ষয়ী সংগ্রাম, এই যুদ্ধের কোরাল গ্রাসে সমস্ত কিছু
তছনছ হয়ে গেল বোমার আঘাতে। এখানে সেই কি কি ভেঙে গেছিলো সেগুলো লিখতে হবে। সারা বাড়ি দোমড়ানো লোহা, কবির সেই প্রাণের যে প্রিয় যে বাসভবন বাড়িটি, তার ঝুলন্ত বিছানা, সমস্ত কথাই এখানে লিখতে হবে। ছড়ানো করতলের মতো চিমনি, জলতরঙ্গ, সমস্ত কিছু। আর সঙ্গে কি না, এই দেবালয় টেবালয় যেগুলো ভেঙে গেছিলো সেই কথাগুলিকে এখানে লিখতে হবে। তারপর বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না। সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে? কবির কাল্পনিক সেই মেয়েটি। এখানে এক কথায় বলতে হবে কবি কল্পনা করি সৃষ্ট যে চরিত্র, অর্থাৎ তার যে প্রিয়তমার কথা এখানে বলা হচ্ছে। এখানে সঠিকভাবে সেরকম যে মেয়েটি কে তার কথা না বললেও আমরা জানি এটা মাতৃভূমি। হ্যাঁ, প্রাণের চেয়ে প্রিয় যে মাতৃভূমির কথা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, সেই মেয়েটির কথা এখানে বলা হচ্ছে। এখানে তারই মৃত্যু হয়নি, আমরা জানি সেই মৃত্যু হয়নি বলতে এখানে সেই কথাই বোঝানো হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতন যখন যুদ্ধ এসেছিল তখন সেখানে শিশুদের মৃত্যু হয়েছিল, বৃদ্ধদের মৃত্যু হয়েছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সমতল ভূমিতে যখন আগুন লেগে গিয়েছিল, ফলে মেয়েটির মৃত্যুর সম্ভাবনা ছিল, মৃত্যুর সম্ভাবনা সেখানে অবশ্যই ছিল, কিন্তু মেয়েটির মৃত্যু হয়নি। কবি এখানে মনে করেছেন যে প্রেম ও ভালোবাসা স্বর্গীয় সম্পদ, যেটা কখনো ধ্বংস হয় না, যেটা একজনের থেকে আরেকজনের মধ্যে চলে যায়। হ্যাঁ, এখানে সেইটা আগমন, এখানে কবি বলতে চান যে মেয়েটি কবির আগমন বার্তায় প্রতীক্ষমান, মানে প্রতীক্ষায় আছে। হ্যাঁ, আশায় আশায় বসে আছে কবে কবি ফিরে আসবেন। হ্যাঁ, দিন গুনছেন। তাই এখানে সেই মেয়েটির মৃত্যু হয়নি এই কথাই বলা হয়েছে। আমি চলে গেলাম দূর ডট 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 দূরে, মানে দূর থেকে অনেক দূরে। কে? এখানে কবির কথা বলছে। কেন দূরে চলে গিয়েছিল? না নিজের জীবিকার তাগিদে, হ্যাঁ, নিজের অন্ন সঞ্চনের জন্য তিনি, অন্ন সংগ্রহের জন্য তিনি, বা জীবনকে ভালোভাবে পরিচালিত করার জন্য, যে বিশ্বযুদ্ধ পরিস্থিতি ছিল সেই সময় মানুষ খেতে না পেয়ে মারা যাচ্ছে, সেই সময়কার কথা এখানে কবি বলছেন। হ্যাঁ, তাই কবিকে তার আত্মীয় পরিজন সব কিছু ছেড়ে, তার প্রিয় বাড়িকে ছেড়ে বহুদূরে চলে যেতে হয়েছিল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে কার কথা বলা হয়েছে? এখানে শান্ত হলুদ দেবদাতের কথা বলা হয়েছে। কেন স্বপ্ন দেখতে পারলো না? না, তারা এই যুদ্ধের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। হ্যাঁ, সময় খুবই সংক্ষিপ্ত, তাই রচনাধার্মিক প্রশ্নে আমি আর আজকে যাচ্ছি না। রচনাধার্মিক প্রশ্ন সে একই রকমভাবে লিখতে হবে 150টি শব্দের মধ্যে। আমি চলে গেলাম দূরে দূরে, সৈনিকের প্রাসঙ্গিক মানসিক অবস্থাটি কী ব্যক্ত করো সেখানে আলোচনা করতে হবে। সে জানতো না, এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সব চূর্ণ হয়ে গেল, সব কীভাবে চূর্ণ হয়ে গেছিল একই রকমভাবে লেখা হবে। আমি তাকে ছেড়ে দিলাম, বক্তাকে, এখানে কবি বক্তা, তিনি উদ্দিষ্ট ব্যক্তিকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার ফলে কী হয়েছিল সেই মেয়েটির কথাই এখানে বারবার ফিরে আসবে। অশোকে একজন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো, অবশ্যই সার্থক বিচার আছে এটা। তারপর যুদ্ধ এলো। কবিতার মধ্যে কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তার নিজের ভাষায় আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বলছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকের একজন কবিতা অবলম্বনে শহরের পরিণতি কী হয়েছিল শর্ট কোশ্চেনের মধ্যে বলে গেছি। এটাকে একটু বড় করে লিখতে হবে। সময় কম থাকার জন্য আমি লং কোশ্চেনগুলোকে একটু আলোচনা করতে পারলাম না, তবে শর্ট কোশ্চেনে যা যা বলেছি, যা বুঝিয়েছি, সেই একই জিনিস সেখানে বারবার ঘুরে ফিরে আসবে। তাই তোমরা চেষ্টা করো এই প্রশ্নগুলোকে উত্তর দেওয়ার। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে অবশ্যই হাজির হব। আজকের মতো সবাই ভালো থেকো, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সবাই।